যেটা বললাম বংশগতি পড়তে গেলে কিছু টার্ম আমাদেরকে জানতে হবে। তো সেগুলো কিছু দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি। প্রথমে আমি আলোচনা করে দিয়েছি প্রলক্ষণ বা ট্রেট নিয়ে, যেটা হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য। তাহলে প্রলক্ষণটা হচ্ছে চুলের বর্ণ নির্ধারণকারী জিন, এবং সেটা কারো ক্ষেত্রে কালো, কারো ক্ষেত্রে সাদা, কারো ক্ষেত্রে বাদামি, কারো ক্ষেত্রে ছাই ছাই কালারের রং হয়ে থাকে। তো তারপরে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালিল। এটা কিন্তু এই ধারণাটা পরিষ্কার করে মাথার মধ্যে রাখতে হবে, না হলে এই চ্যাপ্টার কিছুই বুঝতে পারবে না। দেখো জিন একটা, বারবার আমি একটা কথা বলছি যে জিন একটাই, চুলের বর্ণ নির্ধারণকারী জিন, কিন্তু এর রূপভেদ, রূপের পার্থক্য। যেমন ধরো আমরা এখানে সবাই মানুষ, মানুষ হওয়া সত্ত্বেও দুটো মানুষ কি হুবহু কখনো এক হয়? হয় না, কিছু না কিছু পার্থক্য তাদের মধ্যে থাকে। যদি তারা ভাই বোন হয় তবুও দেখবে কারো হয়তো হাইটটা একটু বেশি, কিছু না কিছু পার্থক্য থাকে। তো ধরে নাও বাড়িতে যদি ভাই বোন থাকে, তাহলে তুমি একটা অ্যালিল, তোমার আরেকটা যে রূপভেদ সেটা তার একটা অ্যালিল। মানে এখানে যেটা বলছিলাম যে কোনো একটা বৈশিষ্ট্য নাও, তুমি তোমার পছন্দ মতো, আমার পছন্দের নিতে হবে তার কোনো মানে নেই। তুমি তোমার পছন্দ মতো একটা জিন কল্পনা করো, সেটা ত্বকের রং হোক, চুলের রং হোক, উচ্চতা হোক, শারীরিক গঠন হোক, নাক হোক, কারো ধরো নাকটা উঁচু বা নাকের গঠনটা ঠিকালো, বা যদি দেখো যে পাহাড়ি অঞ্চলের যারা লোক হয় তাদের নাকের গঠনটা কি হয়, তারা একটু চাপা হয়, নাকের এই জায়গাটা বসা হয়। কিন্তু যদি একটু আমেরিকানদের দেখতে যাও তাদের নাকগুলো সবসময় ঠিকালো। তাহলে নাকের যে গঠন সেটা নির্ধারণকারী একটা জিন আছে আমাদের শরীরে। আমি বলেছি যে আমাদের শরীরে লাখ লাখ কোটি কোটি জিন আছে, যতগুলো বৈশিষ্ট্য ততগুলো জিন। তো প্রত্যেকটা বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য একটি করে জিন থাকে। তো সেটা হতে পারে আমরা কার থেকে পেয়েছি, 23টা পেয়েছি বাবার থেকে, 23টা পেয়েছি মায়ের থেকে। তো বাবা বা মা, ধরো কারো বাবা আমেরিকান, মা পাহাড়ি অঞ্চলে বসবাস করে, তাহলে আমেরিকানদের সাথে যে পার্থক্য কি হয়, যারা আমেরিকান হয় তারা খুব উচ্চতা সম্পন্ন হয়, নাকটা খুব উঁচু হয়। পাহাড়ি অঞ্চলের মানুষের উচ্চতা একটু কম হয়, তাদের নাকটা একটু বসা হয়। সেক্ষেত্রে তাদের যে সন্তান হবে সেই সন্তানটা কার মতো, আমেরিকানের মতো না এই পাহাড়ি অঞ্চলের মানুষটার মতো, সেটা আমরা বের করব এই বংশগতির মাধ্যমে। তো যে সন্তানটা হবে, তার আগে এটা জানি যে সন্তানটা হবে সেই সন্তানের শরীরে 23টা ক্রোমোজোম থাকবে সেই আমেরিকান বাবার, আর পাহাড়ি অঞ্চলের মায়ের 23টা ক্রোমোজোম থাকবে। তো তার প্রথম এক জোড়া ক্রোমোজোম আমি বেছে নিয়েছি, তাহলে এটা যদি তার আমেরিকান বাবার হয়, এটা তার পাহাড়ি অঞ্চলের মায়ের। এবার আমি বলেছি সবসময় এরা সমসমস্ত ক্রোমোজোম, সমসমস্ত ক্রোমোজোম মানে দুটো ক্রোমোজোম যখন তাদের উচ্চতা, সেন্ট্রোমিয়ারের অবস্থান, জিন হুবহু এক, অর্থাৎ এর জেরক্স কপি এ, তখন এরা পাশাপাশি থাকে। তাহলে এখানে যদি আমেরিকান বাবার নাকের উচ্চতার জন্য জিন থাকে বা নাকের গঠনের জন্য জিন থাকে, তাহলে এখানে পাহাড়ি মায়ের নাকের জন্য জিন আছে। এবার হতে পারে যে মায়ের জিনটাও লম্বা, মানে মায়ের নাকটাও লম্বা, যদি পাহাড়ি না হয় বাবাও লম্বা, বাবার নাকটাও লম্বা, এটা একটা হতে পারে। তাহলে লম্বা লম্বা, তাই তো, এটা একটা বৈশিষ্ট্য। হতে পারে যে বাবারটা লম্বা, মায়েরটা বেটে, লিখি নাকটা বেটে বা উচ্চতা ধরো বেটে, এটা একটা কম্বিনেশন হতে পারে। আর একটা হতে পারে যে বাবারটাও বেটে নাকটা, মায়েরটাও। আচ্ছা এবার বলো সম্ভাবনা অনুযায়ী আর কি কিছু হতে পারে? আর কিছু হতে পারে না। বাবার লম্বা হতে পারে, মাও লম্বা হতে পারে, বাবার লম্বা মার বেটে হতে পারে, কিংবা বাবার বেটে মার লম্বা, সে বিষয়টা একই, লম্বা বেটে হবে, বা বাবার বেটে মার বেটে, এই তিনটে কম্বিনেশন হতে পারে। তো এই দুটো আমাদের জন্য বলে দেওয়া খুব সহজ যে সন্তানের নাকটা কেমন হবে, তাই না? সন্তান বেটে হবে, মায়েরটা লম্বা হবে। কিন্তু এটার ক্ষেত্রে বলবো কি করে, এটার ক্ষেত্রে কি বলবো, কার বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে? তো সেটার জন্য আমাদেরকে জানতে হবে প্রকট এবং প্রচ্ছন্ন। তার আগে এটা বলি, তাহলে এই যে লম্বা জিনটা, এই লম্বা জিনের অ্যালিল, এই বেটে জিনটা, এই বেটে জিনের অ্যালিল, এই লম্বা জিনটা এই বেটে জিনের অ্যালিল। অর্থাৎ দুটোর ক্ষেত্রে বৈশিষ্ট্য বা প্রলক্ষণটা কি, নাকের গঠন, সবগুলো নাকের গঠন। তাহলে নাকের গঠন কারো লম্বা কারো বেটে, কারো বেটে কারো বেটে, কারো লম্বা কারো বেটে। তাহলে এই যে লম্বা বেটে বা লম্বা লম্বা বা বেটে বেটে, এরা একে অপরের অ্যালিল, আর তারা যে স্থানে আছে সেটা হচ্ছে তার লোকাস। যে জিনগুলো
লক্ষ কোটি বৈশিষ্ট্যের প্রতিটা বৈশিষ্ট্যই যে সমসংকর হবে তার কোনো মানে নেই। দেখা গেল কারো নাকের গঠনের জিনটা সমসংকর, কিন্তু চুলের বর্ণের জিনটা বিষমসংকর। তাই কোনো একটা জীবকে তার সমস্ত বৈশিষ্ট্য দিয়ে আমরা বিচার করতে পারি না সে বিশুদ্ধ জীব না সংকর জীব। যে কোনো পার্টিকুলার একটা বৈশিষ্ট্য আমাকে দেখতে হবে, সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে আমাকে বিচার করতে হবে যে সে বিশুদ্ধ না সংকর। তাহলে বিশুদ্ধ জীব কাদের বললাম? যাদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনের অ্যালিলগুলো সমজাতীয় তাকে বলবো বিশুদ্ধ জীব। ধরো এখানে উচ্চতা নির্ধারণকারী জিন আছে, কেউ লম্বা কেউ লম্বা, টি ফর টল হিসেবে টি ধরলাম, জিনটার নাম আমি টি ধরলাম, তাহলে বিশুদ্ধ জীব সে টি টি। ঠিক আছে? কেউ লম্বা, তার মা হয়তো বেটে, তার শরীরে জিনটা এরকম, তার অ্যালিল দুটো আলাদা, সে কিরকম জীব হয়ে যাবে? সংকর জীব। বুঝতে পারলে? আবার ধরো কেউ বেটে আর একজন ওই জিনটাও বেটে, তার দুটো জিন তার বেটে, তাহলে সেটাও হয়ে যাবে বিশুদ্ধ জীব। হিসেব করে দেখো, যাই সমসংকর তাই বিশুদ্ধ, যাই বিষমসংকর তাই সংকর জীব। কিন্তু এটা কিন্তু আমি একটা বৈশিষ্ট্যের নিরিখে বিচার করব, কখনো সারা শরীরের বৈশিষ্ট্য দিয়ে বিচার করা সম্ভব নয়, কারণ এক একটা বৈশিষ্ট্য এক এক রকম। কোনো বৈশিষ্ট্য হয়তো আমার বিশুদ্ধ আছে, কোনো বৈশিষ্ট্য আমার সংকর আছে, তাই যে কোনো একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য নিয়ে আমি সংকরায়ন করব। এবার যেটা সংকরায়ন, এটা কি জিনিস? সংকরায়নের কিছুই নয়, নিষেধ, একটা অ্যাজাম্পশন। কি অ্যাজাম্পশন? ধরে নিলাম, আমি কি বলেছি, একটা বৈশিষ্ট্যের নিরিখে আমি বিচার করব। বাবা বা মায়ের যখন শুক্রাণু বা ডিম্বাণুর মিলন হয় তখন কি হয়? ধরে নিলাম বাবার এখানে উচ্চতা নির্ধারণকারী জিন আছে টি টি, বাবা লম্বা, বাবার একজোড়া ক্রোমোজোম আছে। মায়ের ক্ষেত্রে মা বেটে, ঠিক আছে, বাবা লম্বা মা বেটে। এক্ষেত্রে আমরা জানি যে আমাদের দেহকোষে যা ক্রোমোজোম থাকে আমাদের জনন কোষে মানে শুক্রাণু বা ডিম্বাণুতে তার অর্ধেক থাকে। আমি একটা বৈশিষ্ট্য নিয়ে বিচার করছি বা এক জোড়া ক্রোমোজোম নিয়ে হিসেব করছি, তাই আমরা ধরে নেব তাদের এই বৈশিষ্ট্যটার নিরিখে তাদের দেহকোষে যদি দুটো ক্রোমোজোম থাকে জনন কোষে কটা যাবে? এই দুটোর মধ্যে অর্ধেক মানে যে কোনো একটা, ধরে নিলাম এটা গেল, ঠিক আছে। এবারে কারণ মা পেটে, তাহলে তার দেহকোষে যদি দুটো ক্রোমোজোম থাকে জনন কোষে একটা আসবে। এবার মিলন হবে এদের, মিলনের ফলে যে সন্তানটা তৈরি হবে তার ক্রোমোজোমটা কেমন হবে? এটাকেই বলা হয় সংকরায়ন। পিতৃ ক্রোমোজোম মাতৃ ক্রোমোজোমের যে মিলন বা পিতৃ বৈশিষ্ট্যের সঙ্গে মাতৃ বৈশিষ্ট্যের যে সংমিশ্রণ সেটাই হচ্ছে সংকরায়ন। এক্ষেত্রে গ্রেগর জোহান মেন্ডেলের অবদান অনস্বীকার্য, তিনি প্রথম এই সংকরায়নটি করেছিলেন। সংকরায়ন মানে বুঝতে পারবে যে দুটো বিপরীত বৈশিষ্ট্যের মিলন, সেটা বিপরীত বৈশিষ্ট্য হতে পারে, সম বৈশিষ্ট্য হতে পারে, এক কথায় দুটো বৈশিষ্ট্যের মিলন হচ্ছে সংকরায়ন। এবার সংকরায়ন হওয়ার পর প্রথম যে সন্তান হলো সেটা হবে প্রথম অপত্য জনু বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, যেটাকে আমরা শর্ট ফর্মে লিখি F1, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বা F1। এবার এও তো কোনোদিন বাবা বা মা হবে, তাই না? তাহলে এরও তো কারোর সাথে কোনোদিন বিয়ে হবে বা তার সাথে তার স্ত্রী বা তার স্বামীর বৈশিষ্ট্যের সংমিশ্রণ হবে, তার থেকে তার অপত্য তৈরি হবে, তাহলে তারা হবে দ্বিতীয় অপত্য জনু F2। যেমন ধরা যাক আমাদের ঠাকুমা দাদু বা দিদা দাদু এরা যদি জনিত্রী জনু হয় তাহলে আমাদের বাবা মা হচ্ছে প্রথম অপত্য জনু, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। আর বাবা মা যদি প্রথম অপত্য জনু হয় আমরা হব দ্বিতীয় অপত্য জনু, এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে তারা হবে তৃতীয় অপত্য জনু। বুঝতে পারলে? সংকরায়নের ফলে প্রথমে প্রথম অপত্য জনু আসে, তারপর দ্বিতীয় অপত্য জনু, এরপর আমি যতবার সংকরায়ন করব আমাদের অপত্য জনুর সংখ্যাটা বাড়বে। তখন তো আমরা F1, F2, F3 অর্থাৎ ফার্স্ট ফিলিয়াল জেনারেশন,
ফিলিয়াল জেনারেশন এভাবে বহিঃপ্রকাশ ঘটাতে থাকে। এবার যেটা আমাদের জানতে হবে বা মেনটেন করেছিলেন প্রকট প্রচ্ছন্ন, এছাড়াও দেখবে কিছু পয়েন্ট তোমাদের বইয়ে আছে, কিন্তু সেটা আমি আগে বোঝাবো না, আগে মেন্ডেলের পরীক্ষাটা দেখায়। মেন্ডেল একটি লম্বা বিশুদ্ধ লম্বা মটর গাছ নিয়েছিলেন, বিশুদ্ধ লম্বা মটর গাছ নিয়েছিলেন, আর এদিকে নিয়েছিলেন বিশুদ্ধ বেটে বিশুদ্ধ বেটে মটর গাছ। তাহলে তার আগে দুটো সমসমস্ত ক্রোমোজোম এঁকে নিই। এখানে ধরো উচ্চতার জন্য জিন আছে, বিশুদ্ধ লম্বা মানে আমি ধরে নিলাম বা তিনি ধরে নিয়েছিলেন লম্বার জন্য জিন টি আর বেটের জন্য জিন হচ্ছে এইটি স্মল টি। তো বিশুদ্ধ বেটে মানে বিশুদ্ধ কাকে বলে আশা করি মাথায় আছে, যাদের ক্ষেত্রে দুটো একই জাতীয় অ্যালিল থাকে। তাহলে বিশুদ্ধ বেটে মানে এখানেও টি এখানেও টি। এবার এদের সংকরায়ন করব, মিলন ঘটাবো, দিয়ে দেখব F1 জনুতে, তাহলে এটা কি জনিত্রী জনু, তাই তো? বা বইয়ে দেখবে লেখা আছে পি জনু, পি জনু মানে প্যারেন্টাল, প্যারেন্ট মা বাবা থেকে এসেছে জনিত্রী জনু, পি জনু। কি হবে তাহলে দেহকোষে দুটো ক্রোমোজোম থাকলে জনন কোষে কটা আসে? একটা, মানে কটা এলো? টি, তাই তো? এখান থেকে গ্যামেট তৈরি হলো টি, মানে শুক্রাণুতে ধরো টি আছে, আর এখানে ধরো একটা আসবে টি, মানে ধরো ডিম্বাণুতে টি আছে। এবার এই শুক্রাণু গিয়ে এর সাথে মিলন ঘটালো, তাহলে এর ক্রোমোজোমটা কি রকম তৈরি হবে? এটা কার আঁকছি আমি? F1, F1 ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। তাহলে তার কি হবে? এখানে টি আর এখানে টি, এই টি, তাহলে প্রথম অপত্য জনু হচ্ছে এই টি। এবার বিষয় হচ্ছে মেন্ডেল দেখলেন যে লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ মেটে, তার পরীক্ষা করার উদ্দেশ্য ছিল এটাই যে আমি দেখব দুটো বিপরীত বৈশিষ্ট্যের মিলন ঘটলে যে উদ্ভিদটা জন্মালো, এটা তো একটা উদ্ভিদ, সে কি হবে? লম্বা হবে না বেটে হবে? সেই কিউরিওসিটি বা কৌতূহল মেটানোর জন্যই তিনি প্রথম সংকরায়নটা করেন, এবং তিনি লক্ষ্য করেন গাছটাতে একটা লম্বা হওয়ার জিন আছে, একটা বেটে হওয়ার জিন আছে, অথচ গাছটা বাইরে থেকে হয়েছে লম্বা। তার যে একটা জিন আছে আমি তো বাইরে থেকে বুঝতে পারবো না। আমরা কোনো একটা মানুষ বা কোনো একটা প্রাণীকে কি বাইরে থেকে বুঝতে পারি তার কি কি জিন আছে? সেটা বোঝা সম্ভব নয়, তার চারিত্রিক বৈশিষ্ট্য আমি দেখি। তো মেন্ডেল দেখলেন যে অপত্য গাছটা জন্মালো সেটা হলো লম্বা। তো তার মনে প্রশ্ন হলো কেন বেটে হলো না, কেন লম্বাই হলো কেন? তিনি আরো এরকম বিভিন্ন রকম বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা চালাতে শুরু করলেন এবং দেখলেন যে দুটো বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে প্রথম অপত্য জনুতে একটা করে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটছে আর একটা ঘটছে না। তখন তিনি একটা ধারণা দিলেন, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেটা আমি বললাম যে পরে বলবো। তো প্রকট কাকে বলবো? সাধারণত যদি যে বৈশিষ্ট্যটা, ধরো এখানে উচ্চতার জন্য জিন, লম্বা হওয়ার জিন টি, বেটে হওয়ার জন্য টি টি, কিন্তু দেখো এখানে জিন তো উচ্চতার জন্য, কিন্তু এখানে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পেল? লম্বা বৈশিষ্ট্যটা। তাহলে হিসেব মতো কার বৈশিষ্ট্য প্রকাশ পেল? এই যে এর বৈশিষ্ট্য প্রকাশ পেল, তাই না? তাহলে এই অ্যালিলটা একা নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারলো, এ কিন্তু পারলো না। এ কোথায় পেরেছিল? এখানে পেরেছিল, বেটে হয়েছিল। কিন্তু একে দেখো লম্বা, এই অবস্থাতেও লম্বা, আবার ওই একা তাতেও লম্বা, মানে এর জোর বেশি, ডমিনেন্ট বেশি, এর প্রকট। আর যার জোর কম, মানে যে একা নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, নিজের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দুটো সমজাতীয় অ্যালিল লাগে, তাকে বলবো প্রচ্ছন্ন। আর একটা एग्जांपल দিই, ধরো কেউ সাদা বা ফর্সা, কেউ কালো, ঠিক আছে? সাদা এভাবে হয় না, ফেয়ার আর ব্ল্যাক। কারো ক্রোমোজোমে জিন আছে ফেয়ার, কারো আছে ব্ল্যাক। এবার কেউ ধরো ব্ল্যাক, তার গায়ের রং ব্ল্যাক হলো, কালো হলো, তাহলে প্রকট কোনটা? ব্ল্যাক। কেন? কারণ ব্ল্যাক নিজে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পেরেছে। কোনো কারো ক্রোমোজোমে যদি ব্ল্যাক
পারে না, মানে এটা হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল। এ কখন নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে? যখন সে সমজাতীয় অবস্থায় থাকবে, বিশুদ্ধ অবস্থায় থাকবে, তখন সে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে। তাহলে এটা হলো প্রচ্ছন্ন। তাহলে প্রকটের চাপে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না। এই যে আমি প্রথম থেকে বলে আসছি যে বাবা লম্বা মা বেটে, বাবা ফর্সা মা কালো, বা মা ফর্সা বাবা কালো, মা লম্বা বাবা বেটে, সন্তান কি হবে সেটা নির্ভর করবে কিসের উপর? কোনটা প্রকট বৈশিষ্ট্য তার উপর। যেটা প্রকট বৈশিষ্ট্য সেটা তার শরীরে বহিঃপ্রকাশ ঘটবে। তো যেটা প্রকট বৈশিষ্ট্য সেটা তার বহিঃপ্রকাশ ঘটে, যেটা প্রচ্ছন্ন সেটা বহিঃপ্রকাশ ঘটে না। তাহলে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পৃথিবী থেকে হারিয়ে যাবে? না, কখনোই হারিয়ে যাবে না। এবার মেন্ডেল ভাবলেন যে তাহলে যদি এরকম চলতেই থাকে তাহলে তো বেটে যে বৈশিষ্ট্য পৃথিবী থেকে হারিয়ে যাবে। তার জন্য তিনি F2 জন্য করলেন। তিনি মোটর গাছ নিয়ে করেছিলেন, তাই তার অসুবিধা হয়নি। তিনি একটি এই মোটর গাছের সঙ্গে, মানে শঙ্কর, এটা তো শঙ্কর মোটর গাছ, বাইরে থেকে দেখতে লম্বা কিন্তু জিনগত দিক থেকে দেখতে গেলে শঙ্কর। তো দুটো শঙ্কর মোটর গাছের শঙ্করায়ন করলেন। তো তিনি কি দেখলেন? এরকম জিন আছে। তাহলে জনন কোষে কি হবে? হয় কোনো শুক্রাণুতে এটা থাকবে, না হয় কোনো শুক্রাণুতে এটা থাকবে, তাই তো? কারণ শুক্রাণুতে অর্ধেক সংখ্যক থাকে। এবার আমি জানি না কোন শুক্রাণুতে কি থাকবে, হয় এইটি থাকবে নয় এইটি থাকবে। এখানেও তাই, ডিম্বাণুতে এইটি থাকবে, না হলে এইটি থাকবে। এবার আমি এখানটা একটু ব্যাকে দিকে আসছি। এবার ধরে নিলাম এই শুক্রাণুটা এই ডিম্বাণুকে নিষিক্ত করলো, অর্থাৎ এই শুক্রাণুটা এই ডিম্বাণুকে, তাহলে কি হবে? টিটি। তাহলে এই মোটর গাছটা কেমন হবে? লম্বা। কেমন লম্বা? বিশুদ্ধ লম্বা। কেন বিশুদ্ধ? কারণ দুটো সমজাতীয় অ্যালিল আছে। এবার আমি তো জানি না যে এই শুক্রাণু এই ডিম্বাণুকে নিষিক্ত করবে, নাও তো করতে পারে। ধরে নিলাম এই শুক্রাণু এই ডিম্বাণুকে নিষিক্ত করলো, তাহলে কি হবে? টিটি। তাহলে এ কেমন হবে? লম্বা। কেন লম্বা? কারণ এটা প্রকট বৈশিষ্ট্য, সর্বদা প্রকট বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু এটা কেমন লম্বা? শঙ্কর লম্বা, কারণ দুটো বিপরীত জাতীয় অ্যালিল। হলো? এবার এ আর কোনো সম্ভাবনা নেই, কমপ্লিট। বাকি থাকলো এ। এবার হতে পারে এর সঙ্গে মিলন ঘটালো এই শুক্রাণুর সাথে, ডিম্বাণুর সাথে, তাহলে এটা আবার কি? শঙ্কর লম্বা। এবার ধরো এই শুক্রাণু ডিম্বাণুর সাথে তো মিলন ঘটাতে পারে, তাহলে কি হবে? এবার এটা কি হবে? বেটে হবে। কেন বেটে? কারণ দুটো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। টি কিসের বৈশিষ্ট্য নির্ধারণ করে? বেটের বৈশিষ্ট্য নির্ধারণ করে টি, আর দুটো সমজাতীয়, তাহলে বিশুদ্ধ বেটে। তাহলে এখান থেকে এটা বুঝলাম যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ পেতে গেলে তাকে বিশুদ্ধ অবস্থায় থাকতে হবে, না হলে সে তার বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটাতে পারবে না। যখন দুটো বিপরীত বৈশিষ্ট্য থাকবে তখন সর্বদা প্রকট নিজের ক্ষমতা জাহির করবে, প্রকট নিজের বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটাবে। তাহলে যে টার্মগুলো বললাম, বই খুলেই দেখবে ছক করে অনেকগুলো টার্ম দেওয়া আছে। প্রলক্ষণ, অ্যালিল, একসংকর জীব, দ্বিসংকর জীবটা আমার বলা হয়নি, এটা বলে দিচ্ছি। সমসংকর, বিষম সংকর, তারপর তোমার লোকাস, সংকরায়ন, প্রথম অপত্যজনু, দ্বিতীয় অপত্যজনু, প্রকট, প্রচ্ছন্ন, প্রত্যেকটা টার্ম বুঝে বুঝে পড়বে। আর যেটা বলার এই যে পরীক্ষাটা করলাম এটা হচ্ছে এক সংকর জনন। কেন? কারণ আমি এখানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছি। এটা কেমন বৈশিষ্ট্য? লম্বা। এটা কেমন বৈশিষ্ট্য? বেটে। তাহলে দুটো মিলে কত হয়? এক জোড়া। এটাকে বলা হয় এক সংকর জনন। এটাকে বলা হয় এক সংকর জীব। তাহলে যারা জননে অংশ নিয়েছে তারা হলেন এক সংকর জীব। এবার এখানে একটু মডিফাই করে দিই। ধরো আমি এর সঙ্গে সঙ্গে আরেকটা বৈশিষ্ট্য নিলাম, উচ্চতার সঙ্গে সঙ্গে তার ফুলের বর্ণ নিলাম, বেগুনি ফুল, আর এর নিলাম সাদা ফুল। ঠিক আছে? তাহলে আমি কটা বৈশিষ্ট্য পেলাম? টি, টি, ভি, ভি। এখানে পেলাম টি, টি, ডব্লিউ, ডব্লিউ। তাই তো? আমি বলেছি দেহকোষে যা ক্রোমোজোম থাকে জনন কোষে তার অর্ধেক থাকে। তাহলে চারটে আছে, তাহলে জনন কোষে অর্ধেক মানে টিভি নামবে, তাই তো? এবার মাথায় প্রশ্ন আসবে, কারো তো মনে হতে পারে ম্যাম টি টি নামলো না কেন, এটা তো দুটো, চার
আর এখানে টি ডাব্লিউ নামলো। তাহলে এই মিলনে যখন সন্তানটা হবে টি 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 ডাব্লিউ, তাই তো? এবার দেখো উচ্চতার জন্য কটা জিন হলো? 3টে।